লিম্ফেটিক সিস্টেম, বাংলা হলো লসিকা তন্ত্র। লসিকা তন্ত্র। এখানে এই লিম্ফ, প্রথম যে জিনিসগুলো বুঝতে হবে সেটা হলো লিম্ফ কি। লিম্ফ, হ্যাঁ, যেমন আমরা রক্ত কি এটা বলতে পারবো না, কোনো কোনো ভাবে একদম মূর্খ লোকও বলতে পারবে রক্ত কি, তাই না? আমাদের দেহে থাকে এবং দেখছে সেটা। লিম্ফ কি, এই জিনিসটা আমাদেরকে আগে চিনতে হবে, কারণ এই জিনিসটা নতুন পাইলাম আমরা, তাই না? লিম্ফ হলো যে এই রক্তের মতোই আর একটা তরল পদার্থ দেহে আছে, এটাকে বলা হয় লিম্ফ। সেটা সাদা, এটাকে রক্ত কেমন লাল, আর লিম্ফ হলো সাদা, ঠিক রক্তের মতোই, কিন্তু সেটা হলো সাদা। সেটা কোথায় থাকে? সেটা থাকে হলো টিস্যুতে জমে থাকে, বুঝতে পারছেন? টিস্যুগুলো চিনছেন তো? টিস্যুগুলো কোনগুলো? এই যে হাড়ও টিস্যু, মাসেল গুলো টিস্যু, তারপরে রক্ত একটা টিস্যু, সবগুলো কিন্তু টিস্যু। এটা আমরা যত আলোচনা লেয়ার গুলো দেখাইলো, স্কিন, ফ্যাট, মাসেল, তারপরে টেন্ডন, লিগামেন্ট, বোন, বোন এগুলো প্রত্যেকটা কি? তাহলে প্রত্যেকটা হলো টিস্যু। স্কিনে কয়েক ধরনের টিস্যু থাকে, এই জন্য স্কিনকে আবার টিস্যু বলে না, এটাকে বলা হয় অর্গান। স্কিন বাদ দিয়ে যে কথাগুলো বললাম প্রত্যেকটাই একটা করে টিস্যু। তাহলে কি কি? ফ্যাট একটা টিস্যু, তারপরে মাসেল একটা টিস্যু, বোন একটা টিস্যু, টেন্ডন একটা টিস্যু, লিগামেন্ট একটা টিস্যু, তারপরে বোন মেরু একটা টিস্যু, বলে গেছে এগুলো প্রত্যেকটাই টিস্যু। এই টিস্যুগুলোতে তো রক্ত, টিস্যুগুলো কিস দ্বারা গঠিত হয়েছে এটা জানতে হবে, সেল দ্বারা। গুড। টিস্যুতে কি কি থাকে? দুইটা। প্রথম প্রাথমিকভাবে টিস্যুকে দুই ভাগে ভাগ, টিস্যুর উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সেল, আর সেল বাদে যে অংশটা থাকে সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। এইটা যেন একদম ব্রেনে রাখা থাকলে মৃত্যুর আগ পর্যন্ত, তারপরে আল্লাহ কি করবে, কোথায় নিয়ে যাবে সেটা পরের কথা, কিন্তু চেষ্টা করবেন যেহেতু এই লাইনে কাজ করবেন মৃত্যুর আগ পর্যন্ত। কি কি থাকে? এই ওয়ালটা ভাঙলে আমরা কি কি পাবো? দুটা জিনিস পাবো, ইট আর বাকি জিনিসগুলো, বোঝা গেছে? এই ইট গুলো হলো সেল, আর বাকি যে জিনিসগুলো পাইলাম ওগুলো হলো ম্যাট্রিক্স, মনে থাকবে না? তাহলে একটা টিস্যুতেও হাড় যদি ভাঙি, হাড় তাহলে কি পাবো? দুইটা উপাদান পাবো, কিছু কোষ পাবো আর কিছু ম্যাট্রিক্স পাবো। আমরা ফ্যাট যদি ভাঙি, ফ্যাট ভাঙলে কি পাবো? সেল পাবো আর হলো ম্যাট্রিক্স পাবো। মাসেল যদি ভাঙি কি পাবো? সেল পাবো, ম্যাট্রিক্স পাবো। তাহলে যে কোনো টিস্যু ভাঙলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো, একটা হলো কোষের ভাগ আর একটা হলো ম্যাট্রিক্সের ভাগ, বুঝতে পারছেন? এখন রক্তও কিন্তু সেই রকম। রক্তকে যদি, রক্ত একটা টিস্যু দেখেন, রক্তের কোষগুলো যদি আলাদা করি তাহলে বাকি যে অংশটা থাকবে ওটাই হলো রক্তের ম্যাট্রিক্স। আর এটা কি বলছি আবার আলাদা একটা শব্দ দিয়ে, সেটার নাম হলো প্লাজমা। ক্লিয়ার বুঝছেন? তাহলে আমরা করতেছি কি? লিম্ফেটিক সিস্টেম। তাহলে টিস্যুগুলো চিনছেন তো? টিস্যু না চিনলে আবার এমনি বললাম কিছুই বুঝবেন না। তাহলে এই যে টিস্যুতে রক্ত সাপ্লাই হচ্ছে না, কি দ্বারা সাপ্লাই হচ্ছে? আর্টারি দ্বারা সাপ্লাই হচ্ছে। আর রক্ত ড্রেনেজ হচ্ছে না, কি দ্বারা ড্রেনেজ হচ্ছে? ভেইন দ্বারা, বুঝতে পারছেন? তাহলে হার্ট থেকে আর্টারি গেছে, শাখা প্রশাখার মাধ্যমে আর্টারি গেছে, প্রত্যেকটা টিস্যুতে রক্ত সাপ্লাই দিচ্ছে। আবার হার্ট থেকে ভেইন গেছে, সেই ভেইনে রক্তগুলো টেনে নেওয়ার জন্য, অর্থাৎ কি করার জন্য? নিষ্কাশন করার জন্য বা ড্রেনেজ করার জন্য, বলা গেছে। এখানে যত টিস্যু আছে বা সমস্ত শরীরে, হার্ট থেকে রক্তনালী গেছে, যেগুলো সাপ্লাই দেওয়ার জন্য মানে সরবরাহ করার জন্য গেছে সেগুলো হলো আর্টারি, আর রক্ত নেওয়ার জন্য গেছে সেগুলো হলো ভেইন, মনে থাকবে? তাহলে এই যে রক্ত যাচ্ছে এবং আসতেছে, প্রত্যেকটা কোষে কোষে কিন্তু রক্ত সাপ্লাই দিচ্ছে, বুঝতে পারছেন? এই যে রক্ত দিচ্ছে আবার ওই রক্তটা নিয়ে আসতেছে, কিন্তু এই কাজটা করতে কিছু অংশ ওখানে জমে থাকে, কিছু তরল জমে যায় ওখানে, আর সেটাকেই বলা হয়েছে হলো লসিকা বা লিম্ফ। চিনছেন লিম্ফ কি? তাহলে টিস্যুতে জমে থাকা তরল পদার্থ হচ্ছে লিম্ফ। এটা এর ভিতরে আরবিসি থাকে না, কিন্তু রেড ব্লাড সেল থাকে। রক্তে রক্ত লাল দেখা যায় কেন? এটা লোহিত কণিকা থাকে, অর্থাৎ আরবিসি থাকে, এই জন্য রক্ত লাল দেখা যায়, কারণ আরবিসি গুলো কেমন? লাল। আর এই লালটা থাকার জন্য সেটা কেমন দেখা যায়? সাদা দেখা যায়। তাহলে লসিকা গুলো কেমন? সাদা, বুঝতে পারছেন? তাহলে লিম্ফ কি? প্রথম হলো লিম্ফ কি? লিম্ফ বা এটা বাংলা কি? লসিকা। হ্যাঁ, লসিকা। লসিকা কি? তাহলে উত্তর কি দিব? অ্যান্সার হলো টিস্যুতে জমে থাকা তরল পদার্থকে লিম্ফ বা লসিকা বলে। টিস্যুতে, TISSUE, টিস্যুতে
জমে থাকা তরল পদার্থকে লিম্ফ বা লসিকা বলে। তাহলে লিম্ফেটিক সিস্টেম কাকে বলে? যে সিস্টেমের মাধ্যমে লিম্ফ পরিবাহিত হয় সেই সিস্টেমকে বলে লিম্ফেটিক সিস্টেম। যে সিস্টেমের মাধ্যমে রক্ত পরিবাহিত হয় বা রক্ত সঞ্চালিত হয় তাকে কি বলছি? কার্ডিওভাস্কুলার সিস্টেম বা রক্ত সঞ্চালন তন্ত্র, তাই না? আর এটার নাম হলো লিম্ফ সঞ্চালন তন্ত্র বা লিম্ফেটিক সিস্টেম। লিম্ফেটিক সিস্টেম কাকে বলে? অ্যান্সার হলো যে সিস্টেমের মাধ্যমে দেহে লিম্ফ পরিবাহিত হয় বা লিম্ফ সঞ্চালিত হয়। যে সিস্টেমের মাধ্যমে দেহে লিম্ফ পরিবাহিত হয় লিম্ফ বা লসিকা, না একই কথা, যে দেহে লিম্ফ বা লসিকা পরিবাহিত হয় তাকে লিম্ফেটিক সিস্টেম বলে। আচ্ছা, এবার আমরা লিম্ফেটিক সিস্টেমের এখানে একটু দেখি লিম্ফেটিক সিস্টেম কি কি দ্বারা গঠিত। লিম্ফেটিক নোড আর লিম্ফেটিক ভ্যাসেল দ্বারা গঠিত। দেখেন টিস্যুতে এই সমস্ত দেহ টিস্যু দ্বারা গঠিত, যেটা আমরা আইডিয়া পাইছি, তাই না? সমস্ত দেহে হাড় আছে, সমস্ত দেহে মাংস আছে, সমস্ত দেহে ফ্যাট আছে, সেজন্য সমস্ত দেহে টিস্যু আছে। এই টিস্যুতে যে তরলগুলো জমে আছে, এই তরলগুলো আনতেছে এই যে নালীগুলো, এগুলো দিয়ে নিয়ে আসতেছে। এই যে এই অঞ্চলের গুলো এগুলো দিয়ে আনতেছে, এই অঞ্চলের গুলো এগুলো দিয়ে আনতেছে, এই অঞ্চলের গুলো সাইড গুলো এগুলো থেকে আনতেছে। বুঝতে পারছেন? এনে এই নোডের মধ্য দিয়ে কিন্তু আবার আসতেছে। এটা প্রত্যেকটা দেখেন নোডের সাথে কানেক্টেড। এদের নোড মানে কি? বোতাম। হ্যাঁ, বোতাম দেখেন না, এই যে বোতাম গুলো, এগুলোকে কি বলা হয়? লিম্ফেটিক নোড। তাহলে এগুলো এর মধ্য দিয়ে চলে আসতেছে, এর মধ্য দিয়ে চলে আসতেছে। এই নোড গুলো কি কাজ করতেছে? হার্ট ওখানে কি কাজ করছে? পাম্প করে নাই? তেমনি এই নোড গুলো কিছুটা পাম্পে কাজ করে, প্লাস আরো কিছু কাজ করে। এর মধ্যে যদি জীবাণু থাকে সেই জীবাণু ধ্বংসেরও কাজ করে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কি আসতেছে? তাহলে কি কি পেলাম? লিম্ফেটিক নোডের, সরি লিম্ফেটিক সিস্টেমে লিম্ফেটিক ভ্যাসেল পেলাম আর লিম্ফেটিক নোড পেলাম। মনে থাকবে? লিম্ফেটিক ভ্যাসেল এবং লিম্ফেটিক নোড। এই যে দেখেন এখান থেকে দুই পা থেকে দুই হাত থেকে সবগুলো যে আসছে, এসে কোন জায়গায় মিলিত হয়েছে? এই যে ভেইন দুটো নাম, এই যে এই ভেইন দুটো, এই যে এটা একটা ভেইন দেখছেন, এটা মাথার দিক থেকে আসছে, এটা এই পাশের দিক থেকে আসছে, এটা মাথার দিক থেকে আসছে, এটা এই পাশে। এই যে এই ভেইনটার নাম হলো সাবক্লাভিয়ান ভেইন। এটা কোন জায়গায়? এই যে ঠিক এটার নাম কি? ক্লাভিকল। এই বোনটার নাম ক্লাভিকল, রাইট ক্লাভিকল, লেফট ক্লাভিকল। এই ক্লাভিকলের নিচ দিয়ে একটা ভেইন আসছে, এটার নাম সাবক্লাভিয়ান ভেইন। মনে থাকবে? সাবক্লাভিয়ান ভেইন। তাহলে সমস্ত লিম্ফেটিক নোড গুলো বা লিম্ফেটিক ভ্যাসেল গুলো এসে কার সাথে মিলিত হয়েছে? সাবক্লাভিয়ান ভেইনের সাথে। বোঝা গেছে? সাবক্লাভিয়ান ভেইনের মধ্যে দিয়ে কি যাচ্ছে? হ্যাঁ, লসিকা। এমনি স্বাভাবিকভাবে কি যাচ্ছে? সাবক্লাভিয়ান ভেইনের মধ্যে দিয়ে কি যায়? রক্ত যায়। ওটা ভেইন না, ভেইনের মধ্যে কি যাচ্ছে? রক্ত যাচ্ছে। তাহলে লিম্ফগুলো কোথা থেকে আসলো আর কোথায় যাচ্ছে? মিশে যাচ্ছে, রক্তের সাথে মিশে যাচ্ছে। দেখেন রক্তেরই অংশ আর রক্তটি আবার মিশে যাচ্ছে, ওখানে ডাইরেক্ট মিশে যেতে পারছে না। ঠিক বিষয়টা কেমন? এখানে এই রুমটা ওয়াশ করতে হবে, বুঝছেন? ওয়াশ করতে কি দিয়ে? পানি দ্বারা। একটা ইয়ে দিয়ে পানি নিয়ে আসা হলো, একটা পাইপ দিয়ে পানি নিয়ে আসা হলো। তাহলে ওটা কিসের কাজ করলো? আর্টারির কাজ করলো। আর একটা পাইপ দিয়ে আমি এই পানিগুলো নিয়ে যাব, ওটা কিসের কাজ করবে? ওটা হলো ভেইন, ওটা ভেইনের মতো হলো। ঠিক আছে? এবার
যতই নিয়ে যাই না কেন তারপরেও কিছু পানি জমে থাকবে না, ওইটার নামই হলো লিম্ফো। বোঝা গেছে? এইটার পরে কি সিস্টেম করছে দেহে, অন্য একটা সিস্টেমের দ্বারা আবার ওই জায়গাতে নিয়ে যাচ্ছে। যেহেতু এ পারলো না, এই সিস্টেমের দ্বারা সম্ভব হলো না, সেজন্য অন্য একটা সিস্টেমের মাধ্যমে আমরা কি করি, যে পানি যে জমে থাকে পরে সেটা কি করি, কোন সিস্টেমে এটা পানিটা শেষ করে দেয় বলেন তো? মুছায়া, তারপরে যে ফ্যান দ্বারা শুকায়, তাহলে বাতাসের মাধ্যমে বা মুছায়া এইভাবে একদম পানিটা শেষ করে, যতই মুছি তারপরেও কিন্তু কিছু থেকে যায়, তাহলে বাতাসের মাধ্যমে একদম এটা ড্রাই হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে আমরা তাহলে লিম্ফো করার থেকে তৈরি হলো, আগে হলো লিম্ফো কি, টিস্যুতে জমে থাকা তরল পদার্থকে লিম্ফো বলে। ঠিক আছে? আর এই লিম্ফো যে সিস্টেমের দ্বারা পরিবাহিত হয় তার নাম হলো লিম্ফেটিক সিস্টেম। আর এই লিম্ফেটিক সিস্টেম কি কি দ্বারা গঠিত? দুটো দ্বারা গঠিত, লিম্ফেটিক ভ্যাসেল এবং লিম্ফেটিক নোড। বোঝা গেছে? এখন দেখেন এই ধরনের একটা রোগের কথা বলি, তাহলে আরো মনে থাকবে। এই যে হাতির পায়ের মতো পা রাস্তায় দেখেন না মাঝে মাঝে পড়ে থাকে কিছু ভিক্ষুক বা কিছু, সাধারণত এরা ভিক্ষুকই দেখেন, তাই না? আচ্ছা, এই লোকগুলো ওখানে পা ফুলে গেছে কিভাবে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বোধ রোগ। বোধ রোগ কি হয়েছে এটা? এটা বোধ রোগ বলে তো না? এই রোগটা কিভাবে হচ্ছে, এই যে পায়ে যে লিম্ফোগুলো তৈরি হয়েছে, ওই লিম্ফোগুলো আসে কি দিয়ে? ভ্যাসেল দ্বারা না, লিম্ফেটিক ভ্যাসেল আর লিম্ফেটিক নোড দ্বারা। এই লিম্ফেটিক নোডের ভিতরে একটা প্যারাসাইট মানে পরজীবী, উসেরিলিয়া ব্যাংক্রপ্টি নামের একটা প্যারাসাইট, এই যে কৃমির মতো, বুঝছেন? ওইটা ওর মধ্যে ঢুকে একবার বন্ধ হয়ে যায় তখন, আর চলাচল আসতে মানে এদিকে লিম্ফগুলো আসতে পারে না, ফলে কি হয়, তখন আস্তে আস্তে মোটা হয়ে যায়। তাহলে এটা যদি এক পায়ে দেখেন, তাহলে একটাই ওই জীবাণু আক্রমণ করছে, আর মানে ওই প্যারাসাইট, ওটা বলে প্যারাসাইট কি, পরজীবী। পরজীবী গুলো কি কি? উকুন পরজীবী, কিন্তু উকুন পরজীবী, কৃমিগুলো পরজীবী, আরো কিছু যেমন ম্যালেরিয়া, এটা পরজীবী, মানে এরা অন্যের উপর নির্ভর করে বাঁচে। বুঝতে পারছেন? তাহলে এই পরজীবী। তাহলে আমরা কি পেলাম এখন? এই দুটো পাইলাম, একটা হলো লিম্ফো কাকে বলে, আর একটা হলো লিম্ফেটিক সিস্টেম কাকে বলে। এখন এখানে মূল যে জিনিসগুলো দরকারি, আমরা মেডিকেল সায়েন্স পড়তেছি, মেডিকেল সায়েন্সের এই লিম্ফেটিক নোড গুলো কোথায় কোথায় অবস্থিত? আচ্ছা, লিম্ফেটিক নোড গুলো অবস্থিত যে কয়টা জায়গায়, কি লিখলেন? লেখেন, এগুলো লেখেন না, এগুলো তাড়াতাড়ি দ্রুত, আবার দুটো সিস্টেম শেষ করতে হবে, আবার নির্দিষ্ট টাইমে অন্য একটা ক্লাসে যেতে হবে, কাজেই লিম্ফেটিক সিস্টেমের অর্গান গুলো কি কি? কি কি অর্গান? লিম্ফেটিক ভ্যাসেল এবং লিম্ফেটিক নোড। তাহলে লিম্ফেটিক সিস্টেমের লিম্ফ্যাটিক সিস্টেম এর অর্গানও বললে হবে, পার্টস বললে হবে। এর লিম্ফেটিক সিস্টেমের অর্গান গুলি কি কি? অ্যান্সার হলো 1 নম্বর লিম্ফেটিক ভ্যাসেল, হ্যাঁ, লিম্ফ্যাটিক ভ্যাসেল, আর 2 নম্বর লিম্ফেটিক নোড। লিম্ফেটিক ভ্যাসেল, লিম্ফেটিক নোডস। তাহলে ভ্যাসেল গুলো কোথায় অবস্থিত? দেহের বিভিন্ন জায়গায় অবস্থিত, কারণ যেখানে যেখানে টিস্যু আছে সেখানে সেখানে লিম্ফো আছে, তাহলে সেখান থেকে ভ্যাসেলও আছে। আর নোড গুলো কোথায় অবস্থিত? দেহের বিভিন্ন অংশ, তবে বেশি পরিমাণে নোড কোন জায়গায় অবস্থিত সেই জিনিসটা আসবে। তাহলে অত্যন্ত, এবার আমরা আসি দেখি এখানে সিরিয়ালি যাই, তাহলে সুবিধা হবে, কারণ এই ক্লাসটা অনেকে হয়তো আসতে পারেনি, তার ভিডিও দেখে নেবে। বুঝতে পারছেন? যে ভিডিওটা দেন, প্রধান প্রধান লিম্ফেটিক নোডগুলির অবস্থান উল্লেখ করো। তাহলে প্রধান প্রধান লিম্ফেটিক নোডগুলির অবস্থান উল্লেখ করো। এর পরের প্রশ্ন, এটা আমি সেটা বসাও, এটা দেখছেন বইয়ে আছে, গুড। তাহলে বইয়ে থাকলে হবে না, বাসায় গিয়ে লিখবেন, পড়বেন, লিখবেন বেশি করে, লিখলে মনে থাকে বেশি। বুঝতে পারছেন? যে আমি পারলাম কিনা তার প্রমাণ হলো লেখা, যে লিখতে পারি কিনা। বুঝতে পারছেন? লিখতে যদি পারেন তাহলে মানে না আমি এখন পারবো এটা।
প্রশ্নটা কি, প্রধান প্রধান লিম্ফেটিক নোডগুলো কোথায় অবস্থিত? প্রধান প্রধান লিম্ফেটিক নোডগুলি কোথায় অবস্থিত? অ্যান্সার কি? 1 নম্বর হলো প্রথম। আচ্ছা, সার্ভাইকাল লিম্ফেটিক নোড, এই যে এইটার নাম কি? এটার নাম হলো গ্রীবা। কোন প্রাণীর গ্রীবা সবচেয়ে লম্বা? কার? দেখেন না চিড়িয়াখানায় যান নাই কোনোদিন? চিড়িয়াখানায় যাওয়া লাগে এমনি তো শুনে শুনে। এটা হলো জিরাফ। জিরাফের গ্রীবা হলো সবচেয়ে লম্বা। এটা এই জায়গাটা অনেক বড়, বুঝতে পারছেন? তাহলে এই জায়গাটাকে বলা হয় সার্ভাইকাল রিজন। এই এর মধ্যে যে ভার্টিব্রা গুলো আছে, ভার্টিব্রা পায় নাই, মেরুদণ্ডের হাড়গুলো, সেগুলোর নাম কি? সার্ভাইকাল ভার্টিব্রা। এখানে থাকে সার্ভাইকাল ভার্টিব্রা। তাহলে এই জায়গাটার নাম হলো সার্ভিক্স। সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে থাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সার্ভাইকাল ভার্টিব্রা। এরপরে দেখেন সার্ভিক্স আবার আরেক জায়গায় আছে, সেটা হলো জরায়ুর মুখকে সার্ভিক্স বলে। আবার এটা হলো তাহলে সার্ভিক্যাল রিজন, এটা হলো সার্ভিক্যাল রিজন। এই সার্ভিক্যাল রিজনে যে ভার্টিব্রা গুলো থাকে সেগুলোর নাম সার্ভাইকাল ভার্টিব্রা। আর এখানে নোড আছে কিছু, এইরকম কিছু লিম্ফেটিক সিস্টেমের কিছু নোড আছে। তাহলে এইখানে লিম্ফেটিক ভ্যাসেল গুলো বা লিম্ফেটিক ভ্যাসেলের মধ্যে যে লিম্ফোর গতি কোন দিকে বলেন তো? এইখানে লিম্ফেটিক সিস্টেমের গতি কোন দিকে? গতি বোঝেন নাই? লিম্ফো তো একদিকেই যায়, লিম্ফো তো দুই দিকে যায় না। রক্ত দুই দিকে যায়, এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে, মানে হার্টের দিকেও যাচ্ছে, হার্টের বিপরীত দিকেও যাচ্ছে। রক্ত যেহেতু সমস্ত দেহে যাচ্ছে আর আসতেছে, কিন্তু লিম্ফো কিন্তু ওই রকম না। লিম্ফো সব দিকে যাচ্ছে, সব সাবক্লাভিয়ান ভেইনের দিকেই যাচ্ছে। তাহলে এখানে আছে সাবক্লাভিয়ান ভেইন, তাহলে এই দিকে লিম্ফেটিক ফ্লো হবে এই দিকে, বুঝতে পারছেন? এই দিকে লিম্ফেটিক ফ্লো হবে এই দিকে, কারণ এই পর্যন্ত আসবে। আবার পায়ের দিকে গুলো উপরের দিকে আসতেছে, কখনো পায়ের দিকে গতি হবে না। কার? এই লিম্ফোর। লিম্ফোর গতি কখনো পায়ের দিক হবে না, বুঝতে পারছেন? লিম্ফোর গতি কখনো হাতের দিক হবে না, এই দিকে হবে সবসময়, সাবক্লাভিয়ান ভেইনের দিকে হবে, বুঝতে পারছেন? একমুখী। এটা রক্তের মতো দুইমুখী না, যে রক্ত হার্টের দিয়ে গেল ভেইন দিয়ে আসলো, সেরকম না। তাহলে আমরা কি পেলাম? প্রধান প্রধান লিম্ফেটিক নোড গুলো কি কি? তাহলে এই অঞ্চলে যে লিম্ফেটিক নোড গুলো আছে এগুলোকে সার্ভাইকাল লিম্ফেটিক নোড বলে। এখন বোঝা যাচ্ছে না, কিন্তু রোগ হলে ঠিকই গুটি 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 হবে, এবং ডাক্তারে কি করে? এরকম করে দেখে যে লিম্ফেটিক নোড গুলো ফুলে উঠছে কিনা, বুঝতে পারছেন? একজিলা, এখানে এটাকে বলা হয় একজিলা। এই একজিলারি লিম্ফেটিক নোড গুলো তখন ফুলে উঠবে। এখন কিছুই নাই, এখন সমান, কিন্তু রোগ হলে পরে ফুলে উঠবে। তারপরে এই যে এখানে কে বলা হয় ইনগুইনাল রিজন, রানের চিপা। তখন রোগ হলে কি হবে? ওই নোডগুলো ফুলে উঠবে। তারপরে এই যে এটার নাম কি? হাঁটুর পিছনে, এটা পপ্লিশিয়াল লিম্ফেটিক নোড এখানে থাকে। তাহলে কি কি রোগে এভাবে আসবে, কি কি রোগে লিম্ফেটিক নোড গুলো ফুলে ওঠে? তাহলে আমরা আগে এটা শেষ করি। প্রধান তাহলে কি কি? 1 নম্বর পেলাম কি? সার্ভাইকাল লিম্ফেটিক নোড। সার্ভাইকাল লিম্ফেটিক নোড কোথায় থাকে? অবস্থান সার্ভাইকাল গ্রীবা অঞ্চলে। গ্রীবা অঞ্চলে অবস্থিত। 2 নম্বর। তারপরে হলো অ্যাক্সিলারি। অ্যাক্সিলারি লিম্ফেটিক নোড। অ্যাক্সিলারি লিম্ফেটিক নোড অ্যাক্সিলারি লিম্ফেটিক নোড, এটা কোথায় থাকে? অ্যাক্সিলাতে, মানে বগলের নিচে। বগলের এই পাশে না, কিন্তু এই পাশে, বগলের পাশে। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাক্সিলা। এই বগলের অঞ্চলকে অ্যাক্সিলারি রিজন বলে। বডির কিন্তু বিভিন্ন রিজন থাকে, বুঝছেন? যেমন এটাকে কি বললাম? সার্ভাইকাল রিজন। এরকম এটা হলো অ্যাক্সিলারি রিজন, এটা হলো ইনগুইনাল রিজন। এরকম পার্ট পার্ট করা আছে।
বগল অঞ্চলে, যদি বগল না মনে থাকে মেডিকেল টার্মটা কি অ্যাক্সিলা, হ্যাঁ অ্যাক্সিলাতে অবস্থিত। ডাক্তার ঠিকই বুঝবে, ডাক্তারই তো খাতা কাটবে, তাই না? তিন নম্বর ইনগুইনাল, ইনগুইনাল লিম্ফেটিক নোড। ইনগুইনাল, ইনগুইনাল মানে এটাকে বাংলায় বলে পুষ্টি অঞ্চল। এই অঞ্চলটাকে বলা হয়, এই যে এটা হলো রান দুটো না, এই যে এ পাশে এ পাশে দুই পাশে, তাহলে এই যে রানের যে চিপা, এই অঞ্চলটাকে কি বলি? ইনগুইনাল রিজন। মনে থাকবে, ইনগুইনাল রিজন। এখানে কিন্তু ফাঙ্গাস ইনফেকশন বেশি হয়, ফাঙ্গাস ইনফেকশন এখানে বেশি হয়। তো এখন ওর প্রসঙ্গে বেশি যাব না। ফাঙ্গাস ইনফেকশন এখানে বেশি হয় কেন? ওই জায়গাটা স্যাঁতসেঁতে থাকলে দেখবেন একই জায়গায় পড়ছে, আচ্ছা রাখিয়ে দিচ্ছে, ধুয়ে দেয় নাই, আবার কাটতে পড়ছে, আবার পরের দিন পড়ছে, সপ্তাহের পর সপ্তাহে যদি একই জায়গায় পরে না ধুয়ে দেয় তাহলে কি হবে? জায়গাটা স্যাঁতসেঁতে থাকে। জায়গায় দেখেন না, বা গেঞ্জি একটা 2-3 দিন পরে দেখেন তো কেমন লাগে, হ্যাঁ স্যাঁতসেঁতে লাগে না? তাহলে এই স্যাঁতসেঁতে জায়গা, যে জায়গা স্যাঁতসেঁতে থাকে ওই জায়গাতেই ফাঙ্গাস বেশি হয়। ফাঙ্গাস কেমন? ওই যে ড্যাঙ্গের ছাতাগুলো দেখেন না, ড্যাঙ্গের ছাতা বলি যেটা আমরা, গাছের নিচে নিচে হয়, বা যেখানে খড় রাখে বা যেখানে বিভিন্ন ধরনের কাঠ রাখে, দেখবেন ওই চিপায় চিপায় হয় হলো ফাঙ্গাস। কারণ কি? ওইখানে জায়গাটা স্যাঁতসেঁতে থাকে। কখনো ড্রাই অঞ্চলে সাধারণত ফাঙ্গাস হয় না, খুব একটা কারণ ছাড়া। বোঝা গেছে? স্পেশাল কিছু কাজ করার আছে তখন হয়, তা না হলে ড্রাই অঞ্চলে কখনো ফাঙ্গাস হয় না। সেজন্য ফাঙ্গাস দূর করার উপায় হলো ড্রাই করা জায়গাটাকে। তাহলে আমরা সে প্রসঙ্গে যাবো না, এখন আমরা এখানে আসলাম যে এই অঞ্চলটার নাম কি? ইনগুইনাল রিজন। তাহলে ইনগুইনাল রিজনে যে লিম্ফেটিক নোড থাকে এর নাম হলো কি? এর নাম হলো ইনগুইনাল লিম্ফেটিক নোড। ইনগুইনাল লিম্ফেটিক নোড কোথায় অবস্থিত? রানের চিপায়। অবস্থিত। এটা কিন্তু বইয়ে কি লেখা আছে? পুষ্টি অঞ্চলে অবস্থিত। পুষ্টি বুঝবে না, বুঝতে পারছেন? পুষ্টি অঞ্চল বা রানের চিপা বললে আরো বেশি বোঝে। আমাদের কাজ কি? বুঝে যেন, তাই না? স্টুডেন্ট যেন বোঝে। এবার 4 নম্বর আর একটা হলো পপ্লিশিয়াল লিম্ফেটিক নোড। পপ্লিশিয়াল লিম্ফেটিক নোড, পপ্লিশিয়াল লিম্ফেটিক নোড কোথায় অবস্থিত? হাঁটুর পিছনে বা হাঁটু অঞ্চলে অবস্থিত। হাঁটু অঞ্চলে অবস্থিত। হাঁটু অঞ্চলে অবস্থিত। হয়েছে? এখানে এই জিনিসটা উল্লেখ নেই, কিন্তু জিনিসটা একটু দরকারি। সেটা হলো কোন কোন, এটা আমরা কোথায় পড়াই? এটা পড়াই হলো যারা লং কোর্স করছেন তারা তো অবশ্যই পাবেন। সেটা হলো কোন কোন রোগে লিম্ফেটিক নোড গুলো ফুলে ওঠে, বুঝছেন? যেমন কিছু আছে যৌন রোগ। যৌন রোগ যেমন সিফিলিস, নাম শুনছেন? সিফিলিস যদি হয় তাহলে লিম্ফেটিক নোড গুলো ফুলে ওঠে। তখন কোন অঞ্চলে? তার ইনগুইনাল, এই যে এই অঞ্চলে যে লিম্ফেটিক নোড গুলো আছে দেখছেন না, তখন এগুলো ডক্টরে টাচ করে করে দেখবে। যদি সন্দেহ হয় আগে সব, তাহলে এগুলো টাচ করে দেখবে। এগুলো কি হবে? গুড়ি 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 হবে। বোঝা গেছে? আগে দেখবে অন্য অঞ্চলে আছে কিনা। সাধারণত এই অঞ্চলেই হয় বেশি। এটা গেল। এরপরে হলো ক্যান্সার। ক্যান্সারের লিম্ফেটিক নোড গুলো ফুলে উঠবে। এরকম অনেকগুলো ডিজিজ আছে যে ডিজিজ গুলোতে লিম্ফেটিক নোড ফুলে ওঠে। তাহলে লিম্ফেটিক নোডের মেডিকেল সিগনিফিকেন্স বা মেডিকেলের গুরুত্ব বুঝলেন তো? তাহলে রোগ নির্ণয়ে লিম্ফেটিক নোড গুলো বিশেষ ভূমিকা রাখে। এবার আমরা আসি ইনটেগুমেন্টারি সিস্টেম বা কাভারিং সিস্টেম। ইনটেগুমেন্টারি সিস্টেম বা কাভারিং সিস্টেম, দেহকে যে সিস্টেম আবৃত করে রাখছে তার নাম হলো ইনটেগুমেন্ট। তাহলে এটা মিশিয়ে দিলাম, হ্যাঁ?
ইন্টিগ্রুমেন্টারি সিস্টেম বা এটার আরেকটা নাম হলো কাভারিং সিস্টেম। কাভারিং সিস্টেম মানে কি হবে? আবৃত সিস্টেম, আবরণ সিস্টেম। এটা হলো আবরণ সিস্টেমও বলতে পারি। আবরণ তন্ত্র। তাহলে দেহকে যে সিস্টেম আবৃত করে রাখছে সেই সিস্টেমের নাম লিম্ফেটিক সিস্টেম, ইন্টিগ্রিউমেন্টারি সিস্টেম। দেহকে যে সিস্টেম আবৃত করে রাখে সেই সিস্টেমকে ইন্টিগ্রিউমেন্টারি সিস্টেম বা কাভারিং সিস্টেম বলে। ইন্টিগ্রিউমেন্টারি সিস্টেম বা কাভারিং সিস্টেম বলে। এখন দেখেন ইন্টিগ্রিউমেন্টারি সিস্টেমের অর্গানগুলো কি কি অর্গান নিয়ে এই ইন্টিগ্রিউমেন্টারি সিস্টেম অবস্থিত। এখানে দেখি প্রশ্নের আকারে দেই। তাহলে ইন্টিগ্রিউমেন্টারি সিস্টেম বা কাভারিং সিস্টেম কাকে বলে পাইলাম। কাভারিং সিস্টেমের অংশগুলি কি? হ্যাঁ, কাভারিং সিস্টেমের অংশগুলো কি? ইংলিশে যদি প্রশ্ন থাকে তাহলে কি থাকবে? হোয়াট আর দ্য পার্টস অফ কাভারিং সিস্টেম, হোয়াট আর দ্য পার্টস অফ ইন্টিগ্রিউমেন্টারি সিস্টেম বা হোয়াট আর দ্য অর্গানস অফ ইন্টিগ্রিউমেন্টারি সিস্টেম, এটা কমই থাকবে। তাহলে ইন্টিগ্রিউমেন্টারি সিস্টেমের অংশগুলি কি? ইন্টিগ্রিউমেন্টারি, একই সাথে ইংলিশটাও চর্চা করেন, অন্তত ইংলিশটা। কোন ভাষা করেন আর না করেন, কারণ কি? কারণ হলো সারা বিশ্বে সবচেয়ে বেশি ইংলিশ। আমাকে মাতৃভাষাও জানতে হবে অনেক কিছু বোঝার জন্য, জিনিসটা ক্লিয়ারলি বোঝার জন্য। এর পাশাপাশি ইংলিশটা জানতে হবে কেন? ইন্টারন্যাশনালি পরিচিত হওয়ার জন্য, তাই না? আমার কথা যেন অন্যরাও বোঝে, আমি যা বলতে চাচ্ছি সেটা যেন ওই চীন থেকেও বোঝে, সেটা যেন ওই জাপান থেকে বোঝে, সেটা যেন ওই লন্ডন থেকেও বোঝে। হ্যাঁ, পরীক্ষায় বাংলা ইংলিশ মিক্সচারও থাকে, ইংলিশেও থাকে, বুঝছেন? একবার হুবহু বাংলা কোনোটাই থাকে না। কি থাকে? হয় বাংলা ইংলিশ মিক্স করা থাকে অথবা ডাইরেক্ট ইংলিশে থাকে। বুঝতে পারছেন কেন এটা? এটার কারণ হলো, এক নম্বর, বাংলা আমরা বাদ দিতে পারি না। বাংলা যে মাঝে মাঝে বাংলা বললে কি হয়, জিনিসটা ক্লিয়ার বোঝা যায়। দুই নম্বর, সবকিছু যদি বাংলা ইয়ে করি তাহলে পরবর্তীতে বই পড়ে বুঝবেন না কিছু, বুঝছেন? যে বামুন হয়ে বসে থাকবেন ঘরের মধ্যে, বামুন বোঝেন? বামুনের বান নাই, ওই যে যেটুকু হয়েছে বেটে আর কি, ওই অবস্থায় থাকে। কিন্তু আপনার তো সেরকম হলে হবে না, কি করতে হবে? স্টেপ বাই স্টেপ স্টাডি করতে হবে। কতদিন? কবরে যাওয়ার আগ পর্যন্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, তাই না, যে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো, জ্ঞান অর্জন করো, তাই না? কারণ কি? কোন জ্ঞান? যে জ্ঞান আমার যে জ্ঞানগুলো কাজে লাগবে, আমি যে প্রফেশনে যাব সেই জ্ঞান, সেই রিলেটেড জ্ঞান, বুঝতে পারছেন? সেই জ্ঞানগুলো হলে কি হবে? কাজ সহজ হবে। এই মোবাইল কি এরকমই থাকবে? এই যে পরিবর্তনের ঢেউ কিন্তু আসছে, কয়েক বছর পরে দেখবেন এই মোবাইলের আর বংশ পাবেন না। আগের মোবাইল কি পাইছেন? এখন কিন্তু পরিবর্তন করতেছে, এই মোবাইলও আর পাবেন না, টাচ মোবাইল পাবেন না। এখন এই যে হাত দিয়ে এরকম করতে হবে না, ব্রেনে কথা বলবে, ব্রেনে ইশারা দিবে, চলতে থাকবে মোবাইল, বুঝছেন? চোখের ইশারায় চলবে, আই কন্টাক্ট করে দেবে, ব্রেন অন্যান্য যেটা চিন্তা করতেছেন সেটাই ওখানে ফুটে উঠবে। এটা দেখাই গেছে না? একজন বিজ্ঞানী, তার নাম জানেন? সে ওইভাবে কাজ করতে, কিন্তু সে ছিল একদম পঙ্গু, চলতে পারতো না, ডিজেবল পারসন। তারপরেও সে যেটা চিন্তা করতো তার মনে করে সেটাই ভাসে উঠতো। এটা হলো স্টিফেন হকিং, নাম শুনছেন এই বিজ্ঞানী? স্টিফেন হকিং খুব একজন বড় বিজ্ঞানী, এই বর্তমান যুগের। মারা গেছে অল্প কয়েক বছর হলো, মারা গেছে, আমেরিকার বাড়ি তার। স্টিফেন হকিং কি চিন্তা করছে? সে সেই মহাবিশ্ব নিয়ে চিন্তা করছে, বেশি যে থিওরি গুলো দিচ্ছে মহাবিশ্বের, এগুলোর জন্য সে বিখ্যাত হয়ে গেছে। তাহলে আমরা কি করতেছি? ইন্টিগ্রিউমেন্টারি সিস্টেমের অংশগুলো কি? ইন্টিগ্রিউমেন্টারি সিস্টেমের
সিস্টেম এর অংশগুলি কি কি? অ্যানসার, তাহলে এখানে লিখবেন ইন্টিগ্রেটেড সিস্টেমের অংশগুলি হচ্ছে, এইভাবে লিখবেন, আমি লিখলাম না। হ্যাঁ, ইন্টিগ্রেটেড সিস্টেম কথা লিখলে হবে কি, একটু সাজানো হলো, বুঝায় দেওয়া হলো। আপনি ওইভাবে একটু বেশি মার্ক পাতে গেলে বেশি কিছু করতে হয়, একটু এক্সট্রা অর্ডিনারি। তাহলে 1 নম্বর কি পেলাম? স্কিন, SKIN, স্কিন মানে কি? ত্বক বা চামড়া, ত্বক বা চামড়া যেটা, এই যে এটা হলো স্কিন। এভাবে এই জায়গায় দেখেন স্কিন আছে নাই, এটা কিন্তু এখান থেকে দেখেন, এখান থেকে সমস্ত দেহে স্কিন। এবার দেখেন এই জায়গায় কিন্তু স্কিন নাই, এখানে স্কিন নাই, এখানে কি আছে? নেইল। 2 নম্বর হলো নেইল, নেইল মানে কি? নখ। আর 3 নম্বর হলো হেয়ার গুলো, যে যেখানে হেয়ার আছে ওই জায়গায়, হেয়ারের একটা জায়গা দখল করে আছে না, হেয়ার তো অনেক গভীরে গেছে, বুঝতে পারছেন? তাহলে হেয়ারে একটা জায়গা দখল করে আছে, সেজন্য ওরা একটা কাভার, তাছাড়া কাভার হিসেবেও তো কাজ করতেছে, যেমন দাড়ি বা চুল, এই জায়গাটা একদম আবৃত করে রাখছে না। তাহলে এই তিনটেই হলো কাভারিং সিস্টেমের অর্গান। আর 3 নম্বর হলো হেয়ার, HAI, হেয়ার। চুল। হয়েছে না? আমরা এখানে দেখি, এবার দেখবো এই যে কাভারিং সিস্টেম। কাভারিং সিস্টেমে ড্র এ ফিগার অফ স্কিন এন্ড মেনশন দ্য লেয়ার্স। স্কিনের একটা ছবি আঁকো এবং লেয়ার গুলো দেখো। এই যে এখানে দেখেন স্কিনের ছবি, দেখছেন স্কিনের ছবি? এই ছবিতে দেখেন এখানে লেয়ার গুলো দেখানো হয়েছে। প্রথমে আমরা 3টে লেয়ার দেখাবো, এরপরে এর ভিতরে ভিতরে আরো বহু লেয়ার আছে, সেগুলো হলো পরে। কারা পাবে? যারা স্কিনের উপরে আবার পরবর্তীতে কোর্স করবে তারা পাবে। কিন্তু আমি যে কোর্স করতেছি সেটা সেই মুখী বিষয়গুলো পাবো, বুঝতে পারছেন? কারণ সেগুলো অত বেশি দরকার হবে না। যারা ডার্মাটোলজি নিয়ে কাজ করবে তারা হলো সেগুলো পাবে, তাদের দরকার এই মুখে। কিন্তু একটা সাধারণ যে অন্য, তারা কোন মুখী কাজ করবে? তারা দেখবেন যে সাধারণ কাজ করবে, তারা সাধারণ সব বিষয়ে তাদেরকে জানতে হবে। 3টে এখানে লেয়ার, একটা হলো এপিডার্মিস, একটা হলো ডার্মিস, আর একটা হলো হাইপোডার্মিস। কয়টা পার্ট? 3টা। এপিডার্মিস, এপি মানে উপরে, একদম উপরের পাতলা লেয়ারটাকে বলা হয় এপিডার্মিস। তারপরে ভিতরে ডার্মিস, আর একদম গভীরে যেটা হাইপো। হাইপো মানে কি? হাইপো মানে হলো নিচে, আর হাইপার মানে উপরে। হাইপার মানে বেশি, হাইপো 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 এগুলো উপরে নিচে বা বেশি কম, এই অর্থে ব্যবহৃত হয়। দেখেন এই যে এটা হলো স্কিন, মোটা করে দেখানো হয়েছে, তাই না? এত মোটা তো না। এটা হলো, দেখেন স্কিনের কোন কোন জায়গায় মোটা, কোন কোন জায়গায়। দেখেন এখানে দুইটা আমি ধরছি না স্কিন, এ পাশে একটা, এ পাশে একটা, এটাই তো, তাই না? তাহলে দুটি মানে পাশের অংশ এর পাশের অংশ মিলে কতটুকু? এদিকে তার চেয়ে মোটা, এখানে তার চেয়ে মোটা, এখানে আরো মোটা, বুঝতে পারছেন? তাহলে এই যে স্কিন গুলো যত এগুলো যাচ্ছে সবচেয়ে মোটা। সবচেয়ে মোটা স্কিন কোন জায়গায়? সেটা হলো পায়ের গোড়ালিতে, এই জায়গায় স্কিনটা হলো সবচেয়ে মোটা। আর সবচেয়ে পাতলা স্কিন কোথায় বলেন তো? যে চোখের যে আইলিড, এই যে এটাকে বলা হয় আইলিড। তাহলে এটাও কিন্তু স্কিনেরই অংশ, তাই না? এটা কিন্তু চোখের অংশ না, এটা হলো স্কিনের অংশ। তাহলে এগুলাকে কি বলা হয়? আইলিড। আইলিড কি? তাহলে আইলিড হলো স্কিনের একটা অংশ, আর এটা হলো সবচেয়ে পাতলা স্কিন। তাহলে এই সমস্ত বডিতে যে স্কিন আছে, এই স্কিনের যেখানে থাকলে কেন লেয়ার হলো 3টা। এটার নাম হলো এপিডার্মিস, এটা হলো ডার্মিস, আর এটা হলো হাইপোডার্মিস। এই দেখেন হাইপোডার্মিসে কেমন দেখানো হয়েছে? গোল 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 দেখানো হয়েছে না? এগুলো হলো ফ্যাট। ফ্যাটের লেয়ার কোথায় থাকে? স্কিনের নিচেই না? তাহলে ওখান থেকেই শুরু হয়েছে হলো ফ্যাটের লেয়ার, বোঝা গেছে? তাহলে এই ফ্যাট গুলো আপনি যত বেশি খাবেন তত এই ফ্যাট গুলো আস্তে আস্তে বড় হতে থাকবে। এটা আমাকে আর একটা ক্লাসে বলছিলাম, আপনি ছিলেন না? ছিলেন না? আচ্ছা,
তাহলে এই ফ্যাট গুলো বড় হতে থাকে। আপনি যত এটা অতিরিক্ত বেশি খাবেন, মানে আপনি সারাদিনে কাজ করলেন কম কিন্তু খাইলেন বেশি, যত কাজ করবেন সেই অনুপাতে তো খাদ্য লাগবে, তাই না? কারণ শক্তিটা আসবে হলো খাদ্য থেকে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। এই লেয়ারের নাম কি? এপিডার্মিস, আর এটা ডার্মিস, আর এটা হাইপোডার্মিস, মনে থাকবে? তাহলে মূল হলো এটা, একদম উপরের অংশ হলো এপি। এপি মানে উপরে, কেনটাই দরকারি, এইটা বেশি দরকারি। দেখেন চুলের গোড়া কোন জায়গায় যাচ্ছে? ডার্মিসের মধ্যে, একদম ডার্মিসের শেষ ভিতরের প্রান্তের দিকে, তাই না? এত দূরে যাচ্ছে হলো চুলের গোড়া। দেখছেন এগুলো হলো চুলের যে এইখানে এই চুলটা আলাদা করে রেখেছে, চুলের গোড়াটা আলাদা করে দেখাচ্ছে, এটা হলো চুলের গোড়া এখানে। তাহলে কোন জায়গায়? তার নিচে নিচে ফ্যাট। তাহলে চুল কত দূর পর্যন্ত আসছে? আর এটা কি গেছে, এই যে এটা হলো ব্লাড ভেসেল এবং নার্ভ, এই যে ব্লাড ভেসেল, দেখছেন? তাহলে এই যে ফ্যাটের মধ্য দিয়ে ব্লাড ভেসেল গুলো গেছে, মানে হাইপোডার্মিসের লেয়ার দিয়ে মেইন ব্লাড ভেসেল তার সামান্য একটু করে উপরে উঠছে, কারণ এগুলো তো কোষ দ্বারা গঠিত। এগুলো কোষ, প্রত্যেকটা কোষের এগুলো শাখা প্রশাখা গুলো গেছে, ওগুলো যদি দেখায় তাহলে বিচ্ছিরি এলোমেলো হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে, বুঝতে পারছেন? আর হলুদ গুলো কি? হলুদ গুলো না, হলুদ গুলো ফ্যাট না, এগুলো তো ফ্যাট, এদের গোল গোল হলুদ, এগুলো ফ্যাট। আর এগুলো হলো লাল এবং নীল, এগুলো হলো রক্তনালী, এগুলো দিয়ে রক্ত সাপ্লাই হয়, আর এগুলো দিয়ে রক্ত হার্টে ফিরে যায়, হার্ট থেকে আসতেছে এগুলো দিয়ে, আর হার্টে চলে যাচ্ছে এগুলো দিয়ে, ওই রক্তেই, বুঝতে পারছেন? আর এগুলো তো প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কোষ, শুধুমাত্র একদম উপরের যে লেয়ার, শুধু এই এপিডার্মিসেরই একদম উপরে যে লেয়ার, সেটা কিন্তু কোষগুলো মারা গেছে, মৃত্যু কোষ, বুঝতে পারছেন? ওগুলো হলো মৃত্যু কোষ। এগুলো কোথায় যায়? এই যে আপনি যদি কয়েকদিন পরে গোসল করেন, 2 দিন পরে গোসল করে দেখেন, কোনদিন 2 দিন 3 দিন পরে গোসল করছেন, কি গা থেকে বেশি বেশি ময়লা আসে না? এগুলো কি? এগুলো কোথেকে আসলো? ধুলাবালি থেকে। ধুলাবালি মুক্ত জায়গাতেও যদি রাখা হয় তারপরে ওই রকম পাবেন। সেগুলো কোথা থেকে আসলো? তাহলে ওই কোষগুলো, এই যে মারা যাওয়া কোষগুলো উপরে বলে থাকে, সেগুলো এগুলো আমরা সাবান দিয়ে দিয়ে উঠে, বুঝতে পারছেন? তাহলে রেগুলার গোসল করা কিন্তু জরুরি, একটা গুরুত্বপূর্ণ কাজ। এই যে দেখবেন যে এই ঘরের কর্নারে যে ময়লাগুলো থাকে, এগুলো অধিকাংশ কি জানেন? অধিকাংশ হলো এই দেহের মৃত্যু কোষগুলো, যে কোষগুলো মারা গেছে সেই কোষগুলো এগুলো। এই যে বাতাসে দেখেন চতুর্দিকে আস্তে আস্তে ছড়ায় যাচ্ছে না? সাপে দেখেন প্রতি বছরে বছরে একটা করে খোলস পাল্টায়, সাপের খোলস দেখছেন কোনো দিন? দেখছেন? ওর মধ্যে থেকে সাপটা বাইরে হয়ে গেছে, উপরের থেকে একটা খোলস তৈরি হয়ে গেছে। কিন্তু মানুষের তারা হয় না, মানুষের কি হয়? ওটা ডেইলি ওয়াশ করে আউট করে দিচ্ছে, কিন্তু ও একটা খোলস তৈরি হচ্ছে, আর ওই খোলস ওর ভিতরে থেকে ও বের হয়ে যাচ্ছে, উপরে খোলসটা, ওটা মৃত্যু কোষ, ওগুলো কিন্তু মারা গেছে ওই কোষগুলো। তাহলে আমরা দেখি এবার, হ্যাঁ, তাহলে এটা আমরা যদি লিখি তাহলে কি লিখবো? যে স্কিনের, আপনার ড্র এ ফিগার অফ স্কিন এন্ড মেনশন ইটস লেয়ার। তাহলে ড্র এ ফিগার অফ স্কিন এন্ড মেনশন ইটস লেয়ার, তাহলে একটা স্কিনের ছবি আঁক করো এবং লেয়ার গুলো দেখাও। তাহলে আমরা এরকম ড্র, DRAW, ড্র এ ফিগার অফ স্কিন, ড্র এ ফিগার অফ স্কিন এন্ড মেনশন মানে কি? মেনশন মানে উল্লেখ করা, মনে রাখবেন সবসময়। ড্র মানে আঁকা, মেনশন মানে উল্লেখ করা। এই 3-4টে শব্দ কিন্তু সবসময় ঘুরে ঘুরে আসবে। কি কি শব্দ? এটা হলো ডিফাইন। ডিফাইন মানে কি? সংজ্ঞা দাও, মানে কাকে বলে। ডিফাইন ডার্মিস, ডিফাইন হাইপোডার্মিস, ডিফাইন এপিডার্মিস। তার মানে হাইপোডার্মিসের সংজ্ঞা দাও, মানে হাইপোডার্মিস কাকে বলে, এপিডার্মিস কাকে বলে। এপিডার্মিস কাকে বলে? স্কিনের সবচেয়ে উপরের লেয়ারের নাম এপিডার্মিস, হয়ে গেল সংজ্ঞা। স্কিনের ভিতরের লেয়ারের নাম, মাঝখানের লেয়ারের নাম ডার্মিস। এটাই হলো ডার্মিসের ডেফিনেশন, বুঝছেন? এটা হলো এই যে এই শব্দটা পাবেন ডিফাইন বা ডেফিনেশন শব্দ থেকে, ডিফাইন। ডিফাইন মানে
সংজ্ঞা দেওয়া। একটা হলো ড্র, ড্র মানে আঁকা। এই শব্দগুলো জানেন, এই যে ইংলিশে অনেকে দুর্বল থাকে কিন্তু। ড্র, ড্র মানে আঁকা, মানে অঙ্কন করা। আর ডিফাইন মানে সংজ্ঞা দেওয়া, মানে কাকে বলে তার উত্তর দেওয়া। আর একটা শব্দ পাবে এই যে মেনশন, মেনশন মানে, মেনশন মানে উল্লেখ করা। ধরেন এরকম উল্লেখ করা, মেনশন দা লেয়ার অফ, মেনশন দা লেয়ার অফ স্কিন, স্কিনের লেয়ার গুলো উল্লেখ করো। তাহলে এই তিনটে জিনিস কিন্তু প্রশ্ন বুঝতে গেলে এই তিনটা শব্দ বেশি করে ভালো করে বুঝতে হবে। এই তিনটা শব্দ দিয়ে বেশি প্রশ্ন করা হয়, ডিফাইন, ড্র, মেনশন। বুঝতে পারছেন? তাহলে ড্র এ ফিগার অফ স্কিন এন্ড মেনশন দা, মেনশন ইটস লেয়ার এন্ড মেনশন ইটস লেয়ার, LAYER, ইয়ার। অ্যানসার, তাহলে আগে ছবি আঁক করেন, এইভাবে ছবিটা আগে আঁক করবেন। এটা হলো স্কিন, এটা তো দেখলেন, এই যে এই লেয়ারটা হলো উপরের, আর এই লেয়ারটা হলো মাঝখানের, আর নিচের লেয়ারটা হলো শেষে। তাহলে এটার লেয়ার কি নাম? এপিডার্মিস, এপিডার্মিস, এটা ডার্মিস, এটা হাইপোডার্মিস। আচ্ছা, এভাবে লিখতেই হবে। এরপরে বিএমআই থাকলো। 4 মিনিট পার হয়ে গেছে, বোঝা গেছে যে দুটো সিস্টেম পড়ালাম। হ্যাঁ, এরপরে রোগ তো পড়বো আমরা হলো অন্য সাবজেক্টে গিয়ে, তাই না? রোগের তো সাবজেক্ট না, এটা হলো ধরেন রোগ পড়াচ্ছে, স্কিনের রোগ গুলো পড়াচ্ছে, তখন আপনি এগুলো সহজ হবে না। কিছু কিছু রোগের লক্ষণ স্কিনে প্রকাশ পায়, কিন্তু কিছু কিছু না, ম্যাক্সিমাম রোগেরই লক্ষণগুলো স্কিনে প্রকাশ পায়। স্কিন ইজ দ্য মনিটর অফ হিউম্যান বডি। ত্বক হচ্ছে হিউম্যান বডির মনিটর। আমরা টিভির কোন দিকে তাকাই? মনিটরের দিকে, না টিভির যে চ্যানেলের দিকে, না মানে এর দিকে, তারের দিকে? কোন দিকে তাকায়? মনিটরের দিকে, তাই না? এর দিকে তাকাই, এগুলোর দিকে তাকাই না, কি আছে না আছে পিছনেও তাকাই না, এই স্ক্রিনটা মনিটরের দিকে তাকাই। এই স্ক্রিন হলো একটা মনিটর, দেখে কি রোগ হচ্ছে না হচ্ছে স্ক্রিন দেখে অনেকটা বোঝা যায়। স্ক্রিন টাচ করে বোঝা যায়, স্ক্রিন চোখ দিয়ে দেখে বোঝা যায়, স্ক্রিন গরম হচ্ছে না ঠান্ডা হচ্ছে, সবকিছু মিলে এটা হলো একটা মনিটরের মতো কাজ করে। বুঝতে পারছেন? কোন কোন রোগে হলুদ হয়ে যায়, কোন কোন রোগে কি হয়ে যায়, এটা ফ্যাকাশে হয়ে যায়, কোন রোগে এটা নীল বর্ণ হয়ে যায়, কোন রোগে খসখসে হয়ে যায়, কোন বেশি তৈলাক্ত হয়ে যায়, সবকিছু আমরা, তারপরে সাদা সাদা হয়ে যায়। তাইলে হলো বিভিন্ন রোগের লক্ষণগুলো কোথায় প্রকাশ পায়? বেশি স্কিনে প্রকাশ পায়। তাহলে স্কিনের অ্যানাটমিটা শিখলাম, এখন আসি। আসসালামু আলাইকুম।